হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলকে স্বাগত। এখানে যদিও আমরা একটা অন্য বিষয়ে ছোট্ট করে একটু বলে নেব। আমরা সকলেই অবগত, আর কিছুদিন পরেই মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস প্রিলিমস, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষা রয়েছে। তো বেশ কয়েকটা বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং এখানে খুব সুন্দর করে এটা বলা রয়েছে। একটু ছোট করে বলে নেব। গোল উইদাউট ডেডলাইন, এটাকে আমরা ফ্যান্টাসি বলবো। অনেক সময় হয় কি, আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে থাকি, পরীক্ষা আসছে, কিছুটা মক টেস্ট দিলাম, কিছু পড়লাম, কিছু সামান্য এদিক ওদিক থেকে, এটাকে কিন্তু ফ্যান্টাসি বলা হবে। যদি না গোলের কোনো ডেডলাইন থাকে, পরীক্ষার অন্তত 20 থেকে 30 দিন আগে কমপ্লিট সিলেবাসটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে রিভিশন করাটা দরকার। অর্থাৎ এই যে ডেডলাইন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করব, এটা কিন্তু আবশ্যিক প্রত্যেকের জন্য আবশ্যিক। 20 থেকে 30 দিন যদি রিভিশন না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জায়গাতে পৌঁছানো যাবে না। তো এই ডেডলাইনটা কিন্তু রাখতেই হবে। গোল থাকবে, অবশ্যই গোল থাকবে, তার একটা ডেডলাইন থাকবে, আমরা সেটাকে অবজেক্টিভ বলবো। এবং এই ডেডলাইনটার মধ্যে শেষ করার জন্য একটা প্ল্যান অবশ্যই একটা প্ল্যান থাকবে, নিজস্ব একটা রুটিন থাকবে, যে আগামী 90 দিনের মধ্যে, জাস্ট ফর এক্সাম্পল 90 দিনের মধ্যে আমি শেষ করব, এটা হচ্ছে আমার ডেডলাইন। এই 90 দিন শেষ করতে গেলে আমাকে কি প্ল্যান নিতে হবে? মান্থলি প্ল্যানিং নিতে হবে, উইকলি প্ল্যানিং নিতে হবে এবং ডেইলি প্ল্যানিং নিতে হবে। এবং এই ডেইলি প্ল্যানিংটাকে আবার ভেঙে আওয়ারলি বা 30 মিনিটস 50 মিনিটসে আমি কতটা করব, যতটা ভাঙা যাবে, এটাকে যত বেশি ভাঙা যাবে গোলটাকে, তত বেশি কিন্তু আমরা ছোট ছোট অ্যাচিভমেন্টের মাধ্যমে ফাইনালি এই বিগ অ্যাচিভমেন্টটা করতে পারবো। তো এইটাই হচ্ছে প্রপার প্ল্যান। এবং শুধু প্ল্যান নিয়ে বসে থাকলে হবে না, তার জন্য কনসিস্টেন্ট অ্যাকশন নিতে হবে। তবেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর এখানে সবশেষে আরেকটা কথা বলা আছে, পার্সোনাল মিনিংফুল গোল। এটা তো এক্সামের জন্য বলা হচ্ছে যে এরকমভাবে করা উচিত, কিন্তু যখন পার্সোনাল মিনিংফুল গোল, আমাদের নিজস্ব লাইফের নিজস্ব একটা পারপাস থাকবে, সেটা যখন আমরা বুঝতে পারবো, সেটাকে আমরা বলবো ফুলফিলমেন্ট। সাকসেস ইজ নট ফুলফিলমেন্ট। কোনো একটা বিষয়ে আমি সফল হলাম, তার মানে আমার সমস্ত কিছু সেটা চলে এলো সেখান থেকে, তা তো নয়। ফুলফিলমেন্ট আমি তখনই পাবো যখন আমার ব্যক্তিগত যে সমস্ত বিষয় দরকার, আমি সেটাতে ফাইনালি অ্যাচিভ করতে পারছি। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো আমার বর্তমান সময় সাপেক্ষে, তাই আমি এখানে রাখলাম। যদি আপনাদের ডেলি কিছু এরকম খুব বাস্তবসম্মত, এটা শুধু মোটিভেশন বলা যায় না, খুব বাস্তবসম্মত এরকম জিনিসের প্রয়োজন হয়, আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপনাদের জন্য আনবো, যেটা আমাদের লাইফের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, আজকে যে নিউজ পেপারের ডিসকাশন রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ, এখানে আমরা দলিতদের সম্পর্কে জানতে পারবো। সেই ঐতিহাসিক সময় থেকে তাদের যে সমস্ত বঞ্চনা হয়েছে, যে সমস্ত লড়াইগুলো হয়েছে, সেগুলো নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল রয়েছে, সেটা আমরা দেখব। অসাম্য বর্তমান অর্থনীতির একটা বিরাট বড় সমস্যা এবং আগামী দিনে সেটা মিটবে কি না, মিটলে কিভাবে মিটতে পারে, সেটা নিয়ে কিন্তু সমাধানও দেওয়া আছে, এটা দেখব আমরা। তেলের পরে স্ট্যাম্প ডিউটিতে যে ছাড় ছিল, সেটা উঠে গিয়ে আরও সেটা কিন্তু আমাদের কাছে বেশি মূল্যবান হয়ে গেল। পাটের এমএসপি বেড়েছে, এটা নিয়ে আলোচনা করব। কেন আমি এই নিউজটা ডিসকাশন করছি সেটাও বলবো। ন্যায় সংহিতা চালুর পরে কি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোথাও ফার্স্ট এটা ইম্প্যাক্ট পড়লো, কি হতে চলেছে সেটা আমরা আরেকটু দেখব, কারণ এই বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডিসকাশন, সেটা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব, এখানে খুব সুন্দর করে বলা রয়েছে যে দলিত শব্দটা ব্যবহার শুরু হয়েছে প্রায় 150 বছর আগে জ্যোতিরাও ফুলের মুখ দিয়ে, মহাত্মা জ্যোতিরাও ফুলে, তার মুখ দিয়ে। বঙ্গে সেটাকে প্রচলনে অনেক সময় লেগেছে। যাই হোক, ট্রেড ইউনিয়ন যদি দলিত শ্রমিক কর্মচারীদের সংবিধানসম্মত সুযোগ সুবিধা আদায় ও তাদের মর্যাদার প্রশ্নে আন্তরিক থাকতো, তাহলে স্বতন্ত্র দলিত সংগঠনের প্রয়োজন হতো না। দলিত সংগঠন, নিজেদের জন্য দলিতদের যে সংগঠন আছে, তার কেন প্রয়োজন সেটা এখানে বলা রয়েছে। কিন্তু শ্রেণী রাজনীতির মাহাত্ম্যের কাছে জাতের প্রশ্নটি বিভেদকামী এবং প্রতিক্রিয়াশীল। শ্রেণী রাজনীতি হয়ে থাকে, এটা বাস্তব,
তো সেটা বিভেদকামী, প্রতিক্রিয়াশীল। অতএব দলিত অস্তিত্ব যেমন তার অমর্যাদার মধ্যেই থেকে গেছে, বৃহৎ শক্তিগুলির কাছে দৃশ্যমান হয়নি, তেমনি তাদের দাবি নিয়ে সরব হওয়ার দায়িত্বটাও দলিতদের উপরেই বর্তেছে। মহারাষ্ট্রে জ্যোতিরাও ফুলের সত্যশোধক আন্দোলনের যে সহযোগীকে ভারতীয় ট্রেড ইউনিয়নের জনক হিসেবে বিবেচনা করা হয় তিনি নারায়ণ মেঘাজি লোখান্ডে। গুরুচাঁদ ঠাকুরের সমবয়সী তিনি। 1884 সালে বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। বম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন নিয়মিত প্রকাশ করতেন দীনবন্ধু নামে পত্রিকা। শ্রমিকদের জন্য রবিবার ছুটির দিন আদায় ভারতে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকেরও কারিগর তিনি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। জ্যোতিরাও ফুলের সত্যশোধক আন্দোলনের যে সহযোগী ভারতীয় ট্রেড ইউনিয়নের জনক হিসেবে সেটাকে ধরে নেওয়া যেতে পারে। সুতরাং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমরা এই ইনফরমেশনকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেখার মধ্যে কাজে লাগাতে পারি। যখনই আমাদের সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে এগুলো আমরা প্রায়শই দেখি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রচুর মামলা দাখিল হয় বিভিন্ন সরকারি চাকুরিতে তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে সারা দেশ জুড়ে যে এতদিন পরেও সংরক্ষণ তুলে দেওয়া উচিত কিনা, সে সমস্ত যখন কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন অনেক সময় ইন্টারভিউতে করা হয়। তো সেই জন্য এই সমস্ত জায়গা থেকে আমরা কিন্তু তথ্য সংগ্রহ করব। নেক্সট দেখব, কৃষক প্রজা পার্টির নেতা পাকিস্তান গণপরিষদের সদস্য বহুভাষিক বিরাটচন্দ্র মণ্ডল 1925 সালে গঠন করেন কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কসম্যান ইউনিয়ন। 1927 ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশনের সামনে ওই ইউনিয়নের পক্ষে ভারতীয় শ্রমিকদের ভবিষ্যৎ ও তাদের প্রতিনিধিত্ব বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। 30-এর দশকের মাঝামাঝি বাবু জগজীবন রামের হাত ধরে গড়ে ওঠা ভারতীয় ডিপ্রেস ক্লাসেস লীগের সভাপতি ছিলেন বাংলার রসিকলাল বিশ্বাস। এই সমস্ত যে সংগঠনগুলো ছিল এর নামগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলো উল্লেখ করতে পারি যে স্বাধীনতার আগেও এই সমস্ত সংগঠন কিন্তু ছিল। মহারাষ্ট্রের মতো অখণ্ড বাংলাতেও দলিত আন্দোলনে একটা জোরালো ধারা বহমান ছিল। নতুবা যোগেন্দ্রনাথ মণ্ডল কংগ্রেসের আপ্রাণ রাধাদান সত্ত্বেও আম্বেদকরকে বাংলা থেকে নির্বাচনে জিতিয়ে গণপরিষদে পাঠাতে পারতেন না। ট্রেড ইউনিয়ন গঠন পত্রিকার বিষয়বস্তু থেকে প্রমাণ করা কঠিন নয়, দলিত চেতনার পাশাপাশি শ্রেণী চেতনার উপাদানে তাতে কিছু কম ছিল না। স্বাধীন ভারতের সংবিধান অনুযায়ী পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা, চাকুরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়। ফলে সরকারি দপ্তরগুলিতে দলিতদের সংখ্যা বাড়তে থাকে ধীরে ধীরে। অভিজ্ঞতায় বুঝতে পারে তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ তাদেরই উপস্থিতি সহজভাবে মানতে পারছেন না। তো স্বাভাবিক, উচ্চ শ্রেণীর মানুষ যারা এতদিন পর্যন্ত সেই চাকুরিতে ছিলেন তারা তাদের সহজভাবে সেটা নিতে পারছেন না। চাকরিতে এতদিনের একচেটি আধিপত্য হারাতে উচ্চমানের মানুষ রাজি ছিলেন না। সহকর্মী হলেও ব্যক্তিগত বা ট্রেড ইউনিয়নের স্তরে দলিত মানুষের সহমর্মী হওয়া ছিল বেশ কষ্টের। 60-এর দশকে একবারে শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাংক ও জীবন বীমা সহ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র জাতীয়করণ করেন এবং সেখানেও সংরক্ষণ ব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়। অনেক দলিত মানুষের চাকরিতে প্রবেশাধিকার ঘটে। সংখ্যা বৃদ্ধির কারণে দলিত কর্মচারীদের সামনে নিজেদের সংগঠন করার একটা সুযোগ আসে। রাজনৈতিক অভিভাবকত্ব না থাকায় সত্ত্বেও রেল, ডাক্তার, ব্যাংক, জীবন বীমা, ইন্ডিয়ান এয়ারলাইন্স, কোল ইন্ডিয়ার মতো সংস্থায় রাজ্যের সরকারি দপ্তরে গড়ে ওঠে দলিত কর্মচারী সংগঠন। নামে কল্যাণমূলক সংগঠন হয়েও এগুলোর চরিত্র ছিল ট্রেড ইউনিয়নের মতো। আম্বেদকর চর্চা, মুখপত্র প্রকাশ, সম্মেলন, সেমিনার ইত্যাদির মধ্য দিয়ে তাদের ঐক্যবদ্ধ সম্প্রদায়িত হতে শুরু করে। ট্রেড ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে গড়ে ওঠে দলিত কর্মচারীদের ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, দলিত কর্মচারীদের সংগঠনের কোঅর্ডিনেশন, 14 এপ্রিল কমিটি ইত্যাদি ইত্যাদি। তো উচ্চশিক্ষায় দলিত মানুষদের অধিকার রোধী একটি সার্কুলার প্রত্যাহারের দাবিতে এই কমিটিটাকে 1995 সালে 9 জানুয়ারি থেকে শিয়ালদা স্টেশনের বাইরে চত্বরে 11 দিন ব্যাপী আমরণ অনুষ্ঠানে একটি ঐতিহাসিক ঘটনা। এর ফলে রাজ্য সরকার অধ্যাপক বাসুদেব বর্মনকে একটি কমিশন গঠন করতে বাধ্য হয়। যাই হোক, এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে পারি যে দলিত আন্দোলন কখন কোন সময় হয়েছে, তার প্রয়োজনীয়তা কেন ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়। এখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে সেটাকে ব্যবহার করতে পারি। নেক্সট, অসাম্য। ভারতীয় অর্থনীতি একটা সবচেয়ে বড় সমস্যা বর্তমান সময়। বহুজাতিক সংবাদ সংস্থা এবছর মে জুন মাসে 51 জন অর্থনীতিবিদকে ভারতের আর্থিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে এবং তাতে উঠে আসে এই ছবিটা। কেন দ্রুত আয় বৃদ্ধি ঘটলেও আর্থিক অসাম্য কমবে না? রাজনীতিবিদ ঋতিকা খেরা তার উত্তর দিয়েছেন, আর্থিক অসাম্য স্বপ্রবৃত্ত হয়ে কমে না, তার জন্য সচেতন নীতি নির্ধারণ প্রয়োজন। ভারতের বর্তমান কর্ণধাররা আর্থিক অসাম্য হ্রাসে তেমন আগ্রহী সে প্রমাণ এখনও মেলেনি। অর্থাৎ আর্থিক অসাম্য
কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে অসাম্য কমবে না, বরং দ্রুত আয় বৃদ্ধি এই অসাম্যকে বাড়িয়ে তুলতে পারে। কারণ সেই আয় বৃদ্ধিকে সুষম বন্টনের পথে নিয়ে যাওয়ার নীতি বর্তমান সরকারের নেই। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার যে শপথ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, স্পষ্টত সেই উন্নত দেশের সংজ্ঞায় সর্বজনীন উন্নয়নের ধারণাটা নেই। তো এটা একটা বাস্তবসম্মত বিষয় যে উন্নয়ন তো হচ্ছে, জিডিপি বাড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে, প্রচুর পরিমাণে অর্থনীতি বাড়ছে, কিন্তু তার সাথে সাথে অসাম্য বাড়ছে। কিছু মানুষের আয় বাড়ছে আর কিছু মানুষের আয় কিন্তু কমছে। এই ব্যবধান কিন্তু বাড়তেই থাকছে। আয় বৃদ্ধির সঙ্গে আর্থিক অসাম্যের যে সম্পর্ক ভারতে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্রমশ দৃঢ়তর হচ্ছে, তার মূল রয়েছে কাজের বাজারে। যে কোনো দেশেই জনসংখ্যার সিংহভাগের কাছে আয়ের একমাত্র পথ শ্রমের বাজার। কারণ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য যে পুঁজি প্রয়োজন, সিংহভাগ মানুষের কাছে সেই পুঁজি নেই। ভারতে আরও বিশেষ করে নেই। দেশের মোট সম্পদের 40%ই শীর্ষতম 1% ধনীর কুক্ষিগত। 40%ই 1% ধনীর কুক্ষিগত। ফলে সিংহভাগ ভারতীয়ের একমাত্র পুঁজি তাতে শ্রম ও মেধা। এই পরিস্থিতিতে দেশের শ্রম বাজারের দিকে তাকালে হতাশাজনক ছবি ফুটে ওঠে। সাম্প্রতিককালে ভারতে কর্মসংস্থান বৃদ্ধির মূল ঝোঁক স্বনিয়োজিত ক্ষেত্রের একটি বিশেষ উপক্ষেত্রের দিকে। বিনা বেতনে পারিবারিক শ্রম, অর্থাৎ পরিসংখ্যান যত লোককে কর্মরত বলছে তাদের একটি তাৎপর্যপূর্ণ অংশে প্রকৃতপক্ষে আয়হীন। পারিবারিক শ্রম তারা করছেন, তাদের আয় হচ্ছে না, তারা নিযুক্ত আছেন কিন্তু তাদের আয় হচ্ছে না। অসংগঠিত ক্ষেত্রে কাজের সুযোগ সংকুচিত হয়েছে, এটা আমরা তথ্য সহকারে দেখেছি। অসংগঠিত ক্ষেত্রে মানুষের নিযুক্তির হার কিন্তু কমেছে। সংগঠিত ক্ষেত্রে বৃদ্ধি তাৎপর্যপূর্ণ নয়। দেশের মোট শ্রমশক্তির 2/3 নিয়োজিত আছে কৃষি এবং অসংগঠিত ক্ষেত্রে। ভারতীয় অর্থব্যবস্থায় যে দুটি ক্ষেত্রে সম্মিলিত মূল্য সংযোজনের পরিমাণ 20%-এর কাছাকাছি। ফলে কাঠামোগতভাবে আর্থিক অসাম্যের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করেছে ভারত। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে দীর্ঘস্থায়ীভাবে এই অসাম্য থাকবে। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য রাষ্ট্রীয় প্রয়াস প্রয়োজন। সরকারকে এখানে নীতি নির্ধারণ করতে হবে, কিন্তু সেটা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যত বেশি সংখ্যায় সম্ভব মানুষকে সংগঠিত ক্ষেত্রের তুলনায় নিরাপদ চাকরিতে নিয়ে আসা শ্রমিক বাজারের মধ্যে অসাম্য হ্রাসের প্রকৃষ্টতম পথ। নিরাপদ চাকরি, সংগঠিত নিরাপদ চাকরিতে তাই নিয়ে আসতে হবে, অর্থাৎ হঠাৎ করে যেন তারা কাজ না হারান। তার জন্য কর্মসংস্থান প্রয়োজন। প্রধানমন্ত্রী যতই রোজগার মেলা করে সরকারি চাকরি বিলি করুন, সেই পথে সাফল্যের সম্ভাবনা অতি সীমিত। সুস্থায়ী কর্মসংস্থান সম্ভব একমাত্র বাজারের পথে। তার জন্য যেমন বিনিয়োগ অনুকূল পরিবেশ প্রয়োজন, তেমনি প্রয়োজন বাজারের চাহিদার। সংঘাততন্ত্রের ফাঁদ থেকে বেরোতে না পারলে সেই সম্ভাবনা ক্ষীণ। বাজারে চাকরি তৈরি হলে তা অর্থপূর্ণ কর্মসংস্থান হবে, তাও নয়। তার জন্য তরুণ প্রজন্মকে কর্মসংস্থান যোগ্য করে তুলতে হবে। জোর দিতে হবে প্রাথমিক উচ্চতর শিক্ষায়, কারিগরি ও কর্মমুখী শিক্ষায়। কৃত্রিম মেধা অতি দ্রুত নিম্ন দক্ষতার কাজে শ্রমিকের প্রয়োজন কমিয়ে আনছে, ভবিষ্যতে তা আরও কমবে। কৃত্রিম মেধা আসলে ভবিষ্যতে কমবে আরও কাজ। দ্রুত পরিবর্তনশীল বিশ্ববাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রম স্থির করতে হবে। তরুণ প্রজন্মকে তৈরি করে তুলতে হবে। তার জন্য আর্থিক অসাম্য কমাতে হলে এই পথে হাঁটা ভিন্ন উপায় নেই। তার জন্য প্রয়োজন স্পষ্ট নীতি এবং সেই নীতি অনুসরণের সদিচ্ছা। তো এটা কিন্তু খুব বাস্তবসম্মত কথা বলা রয়েছে যে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং সেই প্রশিক্ষণের পরিকাঠামো যথেষ্ট বিশ্বমানের হতে হবে। তবে কিন্তু তারা কাজ করার সেই জায়গাটা তৈরি করতে পারবেন। শুধুমাত্র কাজ তৈরি করলেই হবে না, দক্ষতাও তৈরি করতে হবে। এখানে কিন্তু সেই বিষয়টা বলা রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সমাধানের পথ যেহেতু বলা রয়েছে, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন লেখাতে এই বিষয়টাকে উল্লেখ করব। আর্থিক অসাম্য কমতে গেলে কী করতে হবে সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে। নেক্সট দেখব তেলের পরে স্ট্যাম্প ডিউটিতে যে ছাড়টা ছিল সেটা উঠে গেল। আবাসন ক্ষেত্রে স্বল্প মেয়াদের সম্পত্তি রেজিস্ট্রেশন বা নথিভুক্তির জন্য স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড়ের ঘোষণা করেছিল রাজ্য 2021-এর বাজেটে। সেইটা কিন্তু এখন তুলে দেওয়া হলো 1 জুলাই থেকে, সেটা আর থাকছে না। পেট্রোল ডিজেলের বিক্রয় করের উপরে সেলস ট্যাক্সের উপরে 1 টাকা ছাড়ের সুবিধা ছিল, সেটা প্রত্যাহার করে নেওয়া হলো। সুতরাং সেটা বেড়ে যাচ্ছে, 104.95 টাকা হয়ে যাচ্ছে পেট্রোল, ডিজেল হয়ে যাচ্ছে 91.96 টাকা।
ফ্ল্যাট বাড়ির চাহিদা বাড়াতে বেশ কিছু রাজ্যে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়ে ভালো সাড়া পেয়েছিল, সেই খাতে খরচ কমায় ক্রেতার ভিড় বেড়েছিল। তাতে সামিল হয়ে অতিমারিতে মন্থর অর্থনীতির পালে হাওয়া দিতে পশ্চিমবঙ্গ স্ট্যাম্প ডিউটি এবং সার্কেলেটে ছাড় দেওয়া শুরু করে এই সময় থেকে। কিন্তু এটা 30শে জুন পর্যন্ত অ্যাক্টিভ ছিল 2024-এ। সেটাও কিন্তু উঠে গেল। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির ক্ষেত্রে। নেক্সট, পাটের এমএসপি বেড়েছে। এখন এটা জানতে হবে এই কারণে, পাট শিল্প দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের ঐতিহ্য। ব্রিটিশ আমল থেকে হুগলি নদীর দুই পাড়ে পাট শিল্প গড়ে উঠেছে এবং শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পাটের যে উৎপাদন বা পাটজাত দ্রব্য সেটাতে কিন্তু এশিয়ার মধ্যে এখনও পশ্চিমবঙ্গই প্রথম স্থানে রয়েছে। তো এর গুরুত্ব অপরিসীম। পাটের ব্যবহার কমে এসেছে, কৃত্রিম তন্তু ব্যবহারের কারণে, প্লাস্টিকের ব্যবহার বাড়ার কারণে পাটের ব্যবহার কমে এসেছে, বিকল্প অনেক বেরিয়েছে পাটের, কিন্তু সেটা পরিবেশ বান্ধব নয়, পাটটাই পরিবেশ বান্ধব। সুতরাং এই শিল্পটাকেও বাঁচিয়ে রাখার প্রয়োজন, প্রচুর মানুষের কর্মসংস্থানের জায়গা এবং সেটাকে বাড়ানো প্রয়োজন। তো সেই সমস্ত জায়গা তৈরি করতে গেলে সমাধানগুলো কি হবে? এখানে এটা কিন্তু একটা সমাধান। ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইসটা কিন্তু বাড়ানো হয়েছে। কতটা হয়েছে? কুইন্টাল প্রতি 285 টাকা বাড়িয়ে 5,335 টাকা এটা করা হয়েছে। এবং পাটজাত পণ্যের রপ্তানিতে জোর দেওয়া হবে এটা বলা হচ্ছে। জুট কর্পোরেশনের চেয়ারম্যান A.K. জলি জানাচ্ছেন, পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুট কমিশনার মলয় চন্দন বলছেন, আগের বছর ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে পাটজাত পণ্যের রপ্তানি কিছুটা মার খেয়েছিল, এবছর তা বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্র, খোঁজা হচ্ছে নতুন বাজার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, দণ্ডবিধি বুলডোজার ন্যায় সংহিতার বিতর্ক। তো প্রথম ভোপালে রবিবার রাত 12:16 বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 296 ধারা এই কারণে, গালিগালাজের কারণে এটা জারি করা, যেটা ছিল ফার্স্ট ভারতীয় ন্যায় সংহিতার প্রথম যে 296 ধারা, এটা অভিযোগটা প্রথম জারি হয়েছে আইনটা লাগু হওয়ার পর থেকে। কলকাতাতেও ভারতীয় ন্যায় সংহিতার 200-র মতো কেস হয়েছে, রাজ্য জুড়ে কত তা সম্পূর্ণ জানা যায়নি। তো কলকাতাতেই 200টা। তো যাই হোক, এটা নিয়ে বিতর্ক থামছে না। এখানে বলা হচ্ছে, কেন্দ্র থেকে বলা হচ্ছে যে শাস্তির উপরের থেকেও ন্যায়ের উপরে জোর দেওয়া হয়েছে, বিচারের উপর জোর দেওয়া হয়েছে, এখানে এটা বলতে চাওয়া হচ্ছে। যাই হোক, বিস্তারিত আলোচনা বিতর্ক ছাড়াই বুলডোজিংয়ের মাধ্যমে এটা দেশে লাগু করে দেওয়া হয়েছে, এরকম সমালোচনা করা হচ্ছে। যাই হোক, এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলবে। গতকালের আলোচনাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, সম্পূর্ণভাবে কী কী পরিবর্তন হয়েছে সেটা গতকাল আলোচনা করেছি, নতুন করে এখানে আনছি না। যারা দেখেননি সেটা অবশ্যই গতকালের 1 জুলাই যে ডিসকাশন সেটা অবশ্যই দেখে নেবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। আচ্ছা, তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসবো। 1 জুলাই কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল? ন্যাশনাল ডক্টরস ডে ছিল, ইন্ডিয়া সেলিব্রেট করে 1 জুলাই, এটা ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয়, এবং এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে পালন করা হয়। ফিজিশিয়ান, ফ্রিডম ফাইটার, ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন উনি। 1 জুলাই 1882-তে উনি পাটনাতে জন্মগ্রহণ করেন, কলকাতায় তার মৃত্যু হয় 1962-তে। ভারতরত্ন দেওয়া হয় তাকে, 1961 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়। এবছরের যে থিম সেটা হচ্ছে হিলিং হ্যান্ড, কেয়ারিং হার্ট। ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে, এটাও কিন্তু 1 জুলাই পালন করা হয়, ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে। জিএসটি ডে, এটাও 1 জুলাই পালন করা হয়। 1 জুলাই আগস্ট 2016 সিগনিফিক্যান্ট মাইলস্টোন অ্যাচিভ করা হয়েছিল, ভারতের পার্লামেন্ট এটা এনাক্ট করে। জিএসটি 101তম সংবিধান সংশোধনী ছিল, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার প্রশ্ন হয়। 101তম সংবিধান সংশোধনী এনে জিএসটি আইনসম্মত করা হয় এবং সেটা 1 জুলাই 2017-তে লাগু করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভারতকে $1.5 বিলিয়ন লোন দেওয়া হচ্ছে। লোন দেওয়া হচ্ছে কেন? লো কার্বন এনার্জি ডেভেলপ করার জন্য, হাইড্রোজেন এনার্জি
ইলেকট্রোলাইজার এই সমস্ত ইউজ করে লো কার্বন এনার্জি ব্যবহার করার জন্য এটা করা হচ্ছে। নেক্সট, পিএম মোদি রিলিজেস 3 বুক অন ফর্মার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডুর ওপর 3টে বই রিলিজ করা হয়েছে। ফার্স্ট বুক বলা হচ্ছে সেলিব্রেটিং ভারত, দ্য মিশন অ্যান্ড মেসেজ অফ এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাজ 13 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা দ্য বায়োগ্রাফি ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইন সার্ভিস, এস নাগেশ কুমার এটা লিখেছেন। ভেঙ্কাইয়া নাইডুর বায়োগ্রাফি লাইফ ইন সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। এই বইটা জিজ্ঞাসা করা হতে পারে কে লিখেছেন বা কবে এটা রিলিজ করা হচ্ছে, কে রিলিজ করছেন। পিএম মোদি যেহেতু রিলিজ করছেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। থার্ড বুক মহানেতা লাইফ অ্যান্ড জার্নি এম ভেঙ্কাইয়া নাইডু সম্পর্কে এটা লেখা হয়েছে, সঞ্জয় কিশোর লিখেছেন। ইন্ডিয়া বিকেম ফার্স্ট কান্ট্রি টু প্রিপেয়ার এন্টায়ার ফনা চেকলিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া প্রথম দেশ হয়েছে এখানে কি কি ফনা রয়েছে, অর্থাৎ প্রাণী স্পিসিস, প্রাণী প্রজাতি, উদ্ভিদ নয়, উদ্ভিদ ফ্লোরা, এবং ফনা মানে প্রাণী প্রজাতি। অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব, এমওইএফসিসি যে মিনিস্ট্রি তার মিনিস্টার হচ্ছেন ভূপেন্দ্র যাদব, উনি অ্যানুয়াল ট্যাক্সোনমি সামিটে অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট 2024 এটা অ্যানাউন্স করেছেন। ভারতে কতগুলো স্পিসিস আছে? ভারতে 1,04,561টা স্পিসিস রয়েছে, প্রাণী প্রজাতি রয়েছে 1,04,561টা। এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ, এখানে হাইলাইট করা আছে এই কারণে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসড ইউনিয়ন প্রিমিয়ার ব্রাঞ্চেস ফর রুরাল অ্যান্ড সেমি আরবান মার্কেট। ইউবিআই থেকে ইউনিয়ন প্রিমিয়ার রুরাল সেমি আরবান মার্কেটের জন্য এটা এই ব্রাঞ্চ আলাদা করে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ইউবিআই এর এমডিসিও হচ্ছেন এ মণিমেখালাই। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন লঞ্চেস ই সংখ্যিকী পোর্টাল। ই সংখ্যিকী, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সে সংখ্যিকী এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে। এটা কোন মিনিস্ট্রিতে করা হয়েছে এটা জিজ্ঞাসা করা ধরে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।